হ্যালো বন্ধুরা, গুড মর্নিং বলা যায় না, এখন গুড আফটারনুন। ঘড়ি কাটা বলছে 1:30 বেজে গেছে। গুড আফটারনুন। কিন্তু আকাশের অবস্থা যা আজকে যেভাবে মানে শীতলতম দিনের জায়গায় পৌঁছাচ্ছে, তাতে গুড মর্নিং বললেও খুব একটা খারাপ হবে বলে আমার মনে হয় না। যাই হোক, সকলে ভালো আছো। নতুন বছর পড়ার পর এটা আমার ফার্স্ট লাইভে আসা, ফেসবুক লাইভে আসা। তো যে কারণটা নিয়ে ফেসবুক লাইভে আসা সেটা অন্যরকম একটা কারণ, যেটা এখন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক পেজ এবং প্রত্যেকটা জায়গায় 6 লাখ হয়ে গিয়েছে ইতিমধ্যে। অ্যাকচুয়ালি আমিও ভিডিওটা বা প্রথমে আমি একটা ছবি দেখি, সেটা শায়ক অভিনেতা শায়কের পেজ থেকে আমি ছবিটা দেখি, এবং আশা করি বুঝে যাচ্ছেন কোন ম্যাটারটা নিয়ে আমি আজকে কথা বলতে চলেছি। হ্যাঁ, অবভিয়াসলি তোমরা ঠিক ধরেছো। আমি দেবলিনার একটা ছবি শায়ক পোস্ট করে, সেখানে লেখা ছিল ও এখন আগের থেকে অনেকটা ভালো আছে, স্টেবল রয়েছে। তো আমি দেখে জাস্ট অবাক হয়ে যাই। দেবলিনা নন্দী তা সে একজন শিল্পী, সে খুব সুন্দর গান করে, তার গানের ভক্ত আমিও, এবং আমার খুব ভালো লাগে দেবলীনা নন্দীর গান। এবং মোটামুটি সবাই দেবলীনা নন্দীকে আমার মনে হয় অনেকেই চেনেন এবং ফলো করেন। খুব একটা মিষ্টি মুখ, পরিচিত মুখ, মিষ্টি মুখ, খুব সুন্দর গলা দেবলীনা নন্দীর। তো ওই পোস্টটা দেখে আমার মানে আমি কি আবার হলো, মানে যারা মোটামুটি যাদেরকে আমরা ফলো করি তারা মোটামুটি খবর রাখার চেষ্টা করি যে সে কখন যাচ্ছে, কি করছে, মানে যতটুকু ওনারা বা তারা দেখান আমাদেরকে ততটুকুই আমরা জানতে পারি যে উনি এইখানে অমুক সময় এখানে করেছেন, অমুক সময় বিয়ে করেছেন, এই আর বিয়ে হচ্ছে, ওই হচ্ছে, অমুক তমুক, তারা যাবতীয় যারা তাদের ব্লগিং এবং গানের সবকিছু তারা জানান, সেইটুকুই আমরা জানতে পারি। তো আমি ভাবলাম যে কি আবার হলো, এই তো বিয়ের কিছুদিন আগে তার শরীর খারাপ ছিল, একটা বড় অপারেশন হয়েছিল, পেটের সমস্যাটার বড় একটা অপারেশন হয়েছিল, তারপরে সে বিয়ের পিড়িতে বসে। সে যাই হোক, হোয়াট এভার। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি ভেবেছিলাম যে হয়তো আবার কোনো একটা সমস্যা হয়েছিল, অপারেশনের পর যা ক্রিয়েশন, মানে হতেই পারে, মেবি কোনো সমস্যা হতে পারে। তো আমি সেরকম কিছু ভেবেছিলাম। তাও আমি কমেন্টস করেছিলাম যে শায়কের ওই পোস্টটাতে আমি কমেন্টস করেছিলাম যে আবার কি হলো। যাই হোক, পরে গিয়ে ঘটনাটা পুরোটা বৃত্তান্ত জানতে পারি। ইতিমধ্যে সবাই জেনে গেছেন, তোমরা সবাই জেনে গেছো। দেবলীনা নন্দীর একটা লাস্ট লাইভ ভিডিও সে পোস্ট করে, এবং সেটা রাত্রিবেলা পোস্ট করে। হয়তো সেই সময় অনেকে জেগে নাও থাকতে হবে, যারা জেগে ছিলেন, যারা দেখেন না অনেকে। আমি যেরকম শুয়ে পড়েছিলাম আমি দেখতে পারি। এইবার আমি পরে গিয়ে জানতে পারি দেবলীনা নন্দী যে ঘটনাটি করেছেন খুবই কি বলবো, খুবই ভুল কাজ করেছেন। আমার কাছে মনে হয় খুবই ভুল কাজ করেছেন, খুবই অন্যায় করেছেন। কারণ আমার লাইভের যে হেডলাইনটা সেটা দেখতে পাচ্ছেন, সেই কথাটাই যে আমি মানি। কারণ আত্মহত্যা করা, নিজেকে শেষ করে দেওয়া, সেটা কখনো কোনো মানে সমস্যা সমাধানের উপায় হতে পারে না। নেভার অ্যান্ড এভার, আমি মনে করি না সেটা। অ্যান্ড সেকেন্ডলি, এখানে অনেকে অনেক রকম কথা বলছেন, অনেকে ইমোশনালি দেখছেন, অনেকে জাজমেন্ট করছেন। দেখুন, এটা তো ঠিক যে সেই ব্যক্তিটি বা সেই মেয়েটি কোন পর্যায়ে গিয়ে এই রকম একটা চিন্তাধারা আসলে, সেটা একটা ভাবার বিষয়, নো ডাউটই ভাবার বিষয়। তবে আমি এটা সবসময় বলি যে একতরফা শুনে কখনো জাজমেন্ট করা উচিত নয়, আমার মতে সেটা নয়।
আমি একতরফা শুনে কখনো জাজমেন্ট করতে চাই না। আর হাজার একটা সমস্যা হতে পারে, তার মানে দেবলীনা নিজেকে এইভাবে শেষ করে ফেলবে সেটাও হতে পারে না, সেটা হতে পারে না। আর কারণ সে আমাদেরকে এত ভালো ভালো গানের উপহার দিয়েছে, আমরা তার গানের ভক্ত। আমরা আশা করে থাকি কখন দেবলীনা আরো ভালো ভালো নতুন গান দেবে, আমাদের গান শোনাবে। তো এইবার ঘটনাটা হচ্ছে, অনেকে বলছেন যে একটা ছেলেরই দোষ, একটা ছেলেরই দোষ, ছেলেটা নিশ্চয়ই এরকম করেছে, সেটা এরকম বলেছে, এরকম বলেছে। আমি জানি না, প্রথম কথা আমি জানি না যে ছেলেটা সত্যি কি বলেছে। এবার দেবলীনার অ্যাকর্ডিং টু দেবলীনা ভয়েস, সে যখন লাইভে বলেছে এই কথাটা, যে মা কখনো অপশন হতে পারে না, মা বাবা কখনো কোনো অপশন কোনো দিন হতে পারে না। সে একটা মেয়ের জন্যও নয়, একটা ছেলের জন্যও নয়। মা বাবা কোনোদিন অপশন হতে পারে না। যদি এটা হয়ে থাকে, যদি প্রবাহ এই জিনিসটা করে থাকে, মানে দেবলীনার হাজবেন্ড, তাহলে খুবই অন্যায় করেছে। আমি এটাকে সাপোর্ট করি না। আমি জানি না, আমি সত্য মিথ্যা যার জন্যই আমি যদি কথাটা ইউজ করলাম, বিকজ আই এম নট কনফার্ম অ্যাবাউট দ্যাট যে এক্স্যাক্টলি প্রবাহ এই কথাটা বলেছে কিনা। যদি বলে থাকে আমি এটা মানি, আমি এটাকে সাপোর্ট করবো। মা বাবা একটা মেয়ের পক্ষে না, একটা ছেলের পক্ষে না, কোনোদিন একটা অপশন হতে পারে না। আর যাই হোক, যার জন্য পৃথিবীতে দেখেছি, যার জন্য এত কিছু লড়াই, তবে সেটা যেমন ঠিক, আরেকদিকে সেম কথাটা ওটাও ঠিক যে সুইসাইডও কখনো কোনো সমাধানের উপায় হতে পারে, এটাও মানতে হবে পাশাপাশি। কারণ আপনারা বা তোমরা সবাই জানো, যতটুকু জানো, যে একটা ছোট্ট শিশু, ছোট্ট বাচ্চা যখন না কাঁদলে সে কিন্তু খাবার পায় না, রাইট? আমরা প্রত্যেকে এই প্রবাদ বাক্যটা জানি এবং দেখেওছি। যখন একটা বাচ্চা, যখন একটা শিশু খুব কান্নাকাটি করছে, খুব মানে কাঁদতে কাঁদতে লাল হয়ে যাচ্ছে মুখ, সে কথা বলছে, তার বুলি মুখ থেকে ফোটেনি, কথা বলতে বলতে কথা বলার মতো বুলি ফোটেনি, কিন্তু অথচ সে কাঁদছে, কাঁদতে কাঁদতে লাল হয়ে যাচ্ছে, তার মানে তখন আমরা বুঝতে পারছি তাকে ডাক্তারে নিয়ে যাওয়া উচিত। শিশুটা কাঁদছে, আমাকে ডাক্তারখানায় নিয়ে গেল, ডাক্তার বললো যে তার পেট ব্যথা হচ্ছে, হোয়াট এভার, হ্যাঁ না কেন, ডাক্তার তো ট্রিটমেন্ট করলো। যেটা বলছিলাম আমি, যে কখনো সেটা মা বাবার জন্য অপশন হতে পারে না, সেরকম ভাবে সুইসাইড, নিজেকে শেষ করে দেওয়া কোনো সমস্যার উপায় হতে পারে না। ঠিক আছে, আমি এই জিনিসটার ঘোর বিরোধিতা করি। যেটা বলছিলাম যে একটা ছোট্ট শিশু বাচ্চা, সেও না কাঁদলে তার মা খাবার দেয় না, তাহলে বুঝতেই পারছো যে প্রসেনজিৎ মাইতি ইজ ওয়াচিং। ওকে, তাহলে তুমি বুঝতেই পারছো, আমাদের যখন জন্ম হয় ছোট্টবেলা থেকেই আমরা স্ট্রাগল করি, লড়াই করি, ফাইট করি। সো আমরা ফাইটার, সো ইউ হ্যাভ টু লিভ অ্যাজ এ ফাইটার, রাইট? সো এমন কিছু করে, আর ওর মতো মেয়ে এরকম কিছু করতে পারে আমি তো ভাবতেই পারি না। জানি না, এবার যতটুকু সে দেখাচ্ছে সোশ্যাল মিডিয়ার ক্যামেরার পর্দায়, ততটুকুই আমরা দেখতে পাচ্ছি। বিহাইন্ড দ্য ক্যামেরা উই ডোন্ট নো যে সে কিরম ভাবে জীবনযাপন করছে। সমস্যা কার মধ্যে নেই? সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা রয়েছে। তো একটা মানে ইসিজি রিপোর্ট যেরকম হয়, আপস অ্যান্ড ডাউন প্রত্যেকটা জিনিসের মধ্যে থাকে, সেরকম ইসিজির মতো যে প্রত্যেকটা, যেদিন ওই আপস অ্যান্ড ডাউনটা যদি সমান লাইন চলে যায়, তখন তাকে ডেড বলে ঘোষণা করা, সে মৃত। তো আমাদের প্রত্যেকের জীবনে ওই রেখাটা থাকে। তো এটাই বলার বিষয় যে সে সুস্থ হয়ে উঠুক, আমি তার দীর্ঘায়ু প্রার্থনা করি। সে একজন ভালো শিল্পী, সে ভালো গায়ক। হ্যাঁ, আমার মনে হয়
সেটা যদি মানে যে সম্পর্কের মধ্যে সে রয়েছে সেই সম্পর্কে যদি এতটাই এরকম যদি জায়গায় চলে যায়, তো ইউ হ্যাভ টু মুভ অন, ইউ হ্যাভ টু মুভ অন ওই রিলেশনশিপ থেকে। বাট ডোন্ট ডু দিস এগেইন। একটা সেকেন্ড অপরচুনিটি পেয়েছো, আমার মনে হয় সেটাকে ইউটিলাইজ করা উচিত। আমি সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি সে ভালো, তার দীর্ঘায়ু আরোগ্য কামনা করছি, সে যেন সুস্থ হয়ে ওঠে এবং সবকিছু ভুলে সে যেন আবার তার নিজের জায়গায় ফিরে আসে। আমরা অনেকে অপেক্ষা করছি দেবলীনা নন্দীর গলার গান শুনতে। তার একটা নতুন গান আসার কথা ছিল, সেটা চলছিল শুনেছিলাম, এখনো সেটা আসেনি। আমি চাইবো সেগুলো দিকে ফোকাস করুক সবাই মিলে, আমরা তার জন্য প্রার্থনা করতে পারি, এটাই। সরি ফ্রেন্ডস, সরি, আমার কাস্টমার চলে এসেছিল, দোকানে রয়েছে যেহেতু। যাই হোক, দেবলীনা কাম ব্যাক করুক, আবার ফিরে আসুক তার পুরনো জায়গায়, আমরা এটাই কামনা করি। বিশু বিশ্বাস ইজ ওয়াচিং, প্রসেনজিৎ মাইতি ইজ ওয়াচিং, দেখছেন আপনারা। আপনারা আমার সাথে সহমত নাও হতে পারেন। ফেসবুকে নানানজন নানা রকম কথা বলছে, সোশ্যাল মিডিয়াতে ভিউ পাওয়ার জন্য, হ্যানা তানা আবোল তাবোল। আই থিঙ্ক তারা দেবলীনা নন্দীকে চেনেন না। দেবলীনা নন্দী ইটস এ ব্র্যান্ড, ঠিক আছে? তাকে নতুন করে চেনানোর জন্য কাউকে এরকম কোনো কাজ করতে হবে বলে আমি মনে করি না। অন্তত তারা দেবলীনাকে চেনেন না। হ্যাঁ, আর যেটা বলছিলাম, একতরফা কোনো কিছু শুনে আমি জাজমেন্ট করি না, আমি জানিও না, এটা তাদের ব্যক্তিগত বিষয়। তারা বলবে, তারা তাদের পরিবার দিয়ে সিদ্ধান্ত নেবেন কি করবেন কি না করবেন। তবে জিনিসটা কাজটা ভুল হয়েছে এটাকেও যেমন মানি, আর যদি তার হাজবেন্ড যদি এই জিনিসটা করে থাকে সেটাও ভুল হয়েছে আমি মানি। তাহলে সবকিছুর একটা সলিউশন বলে কিছু আছে, বসে আলোচনা করে সলিউশন ঠিক করা যায়। এগুলো আলোচনার মাধ্যমে ঠিক করে নেওয়াটা উচিত। আমার সেটা ব্যক্তিগত মতামত। আপনারা কি বলছেন আমি জানি না। যদি আপনাদের কি মতামত সেটা আপনারা কমেন্টস করে জানাতে পারেন আমার কমেন্ট বক্সে। তবে বিশাল 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 মানে ফেসবুক খুললেই খালি দেবলীনাকে নিয়ে এরকম গসিপ, তার যে ভুলভাল সব মন্তব্য, যে মন্তব্যকে মেনে নেওয়া যায় না, আমি সাপোর্ট করি না। মা বাবা কখনো অপশন হতে পারে না, সেম অ্যাজ ইট ইজ। নিজেকে শেষ করে দেওয়া কোনো সমস্যার সমাধানের উপায় হতেও পারে না। তোমরা কি বলছো, আমি কি ভুল আর ঠিক? বিশ্বনাথ পাল ইজ ওয়াচিং, ওকে, সেটা তোমরা জানাতে পারো কমেন্টস করে অনায়াসে আমাকে। আমি যদি বলে থাকি বলতে পারো। অনেকে অনেক রকম কথা বলবে আমার এই লাইভে আসার পর, যে এবং আমি অফ ক্যামেরা তো অনেকে বলছে আমি নাকি প্রবাহর সাইড নিচ্ছে, মানে দেবলীনার হাজবেন্ডের আমি সাইড হয়ে কথা বলছি। আমি কোনো সাইড নিয়ে কথা বলছি না। হতেও তো পারে কোনো একটা কথা যেটাতে প্রবাহর খারাপ লেগেছে, বা কোনো একটা বিহেভিয়ার প্রবাহর খারাপ লেগেছে। হ্যাঁ, এই হতেও পারে, নাও হতে পারে। এটা তো মানে আমি একজনের কথা শুনে আমি আরেকজনকে খারাপ বলতে পারি। আমার দুজনের কথা জানা উচিত, দুজনের কথা শোনা উচিত, তারপরে গিয়ে আমি কাউকে জাজমেন্ট করি বা কাউকে খারাপ ভালো মন্দ বলতে পারি। তার আগে নয়। আর আর সব থেকে আমার ব্যক্তিগত মতামত, কোনো মেয়ে আজকালকার ডেটে, আজকালকার দিনে এসে দাঁড়িয়ে সে স্বাবলম্বী, ইন্ডিপেন্ডেন্ট, এবং তারা নিজের পায়ে দাঁড়িয়ে কাজ করেন, শিক্ষিতা মহিলা। আজকালকার দিনের মহিলা ম্যাক্সিমাম সবাই নিজের পছন্দেই, ম্যাক্সিমামটুকু, আমি জানি না সবার, আমি পুরো জনের কথা বলছি না, ম্যাক্সিমাম বেশিরভাগই নিজের পছন্দের মানুষকে দেখে শুনে নিয়ে তারপরে তারা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন এবং বেছে নেন, নিজের জীবনকে নতুন জীবনে পদার্পণ করেন। তো আমার মনে হয় না সেক্ষেত্রে কোনো মেয়ের
ক্ষেত্র বা কোনো ছেলের ক্ষেত্র, কোনো মেয়ের মা সেই সংসারে ইন্টারফেয়ার করুক, আমি আমার মনে হয় না এই জিনিসটা করা উচিত। সেম ভাবেও তাদের সম্পর্কে, স্বামী স্ত্রী সম্পর্কে কোনো ছেলের মাও ইন্টারফেয়ার করুক, সেটাও করা উচিত নয়। ঠিক আছে, এই জিনিসটা মানে তুমি একটা ছেলে বা মেয়ের দুজনের ক্ষেত্রে আমি বলছি, তুমি সব সময় তোমার মাকে নিয়েছিলে, তোমার মা তোমার ভালোটা বুঝেছে, তোমার মা তোমার খারাপটা দেখেছে, ভালোটা জানে কি করতে হবে সব সময়, তার জন্য সবসময় সারা জীবন তোমার মায়ের ইয়েতেই মানে মায়ের সাজেশনেই চলতে হবে, ডিসিশনেই চলতে হবে। সাজেশন দিতে পারে, সাজেশন সবাই দিতে পারে, ডিসিশনটা তোমার। ঠিক আছে, ডিসিশনটা ব্যক্তিগত তোমার। ওই স্বামী স্ত্রীর, আমার মনে হয় যে স্বামী স্ত্রী ওটা নিজেদের একটা জায়গা, সেই জায়গায় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কেউ যদি এসে ইনভলভ হয় যে তুই ওটা করিস না, তুই এটা কর, তুই এভাবে দেখছিস কেন, তুই ওইটা করছিস না কেন, তোর ওটা করা উচিত, ওটা করলে তোর ভালো হয়, তোর তো বেগুনে অ্যালার্জি আছে, তোকে বেগুনটা ও দিল কেন। ছেলের মায়ের কথা বল, ছেলের মায়ের তো মানে হয় না যে শাশুড়ি একটা মানে কি বলে, মানে কি বলবো, মেয়েদের কাছে ছেলেদের মা মানে মেয়েদের শাশুড়িরা মেয়েদের কাছে মনে হয় যে ম্যাক্সিমামটা যে তারা যেন কি বলবো রাউডি, মানে মহা রাক্ষস। ছেলের মারা ছেলেদের বউদের যেন খেতে আসে, আবার আবার অপর দিকে ভাবে যে মেয়ের মারা আবার খারাপ। মানে এইসব কনসেপ্ট গুলো একদম নোংরা। সেখানে ব্যালেন্স কি করে করা যেতে পারে এটা নিয়ে ভাবা উচিত। তবে আমি ব্যক্তিগতভাবে বলবো যে ছেলেই হোক বা মেয়েই হোক, নিজেদের মাঝখানে নিজেদের প্যারেন্টসদের ঢোকানো উচিত না, সেটা নিজেদেরকে সলিউশন করা উচিত। একটা মেয়ে যখন সে পছন্দ করে সে বিয়ে করছে, একজনের হাত ধরছে, সে তাহলে সে তার ভালো মন্দটা নিশ্চয়ই বোঝে। আপনি আলাদা করে জাজমেন্ট করে দেবেন যে তার কি করা উচিত আর কি করা উচিত না, সেটা তো ঠিক নয়। সেখানে গিয়ে বাদে গন্ডগোলটা আমার মনে। বাকিরা আপনারা আপনাদের মত দিতে পারেন, ব্যক্তিগত মত আমি আমার জানালাম। সর্বশেষ আমি লাইভটা এন্ড করার আগে আমি আরো একবার বলবো, আমরা দেবলীনার গানের ভক্ত, আমি বিশেষত দেবলীনার গানের ভক্ত। আমি তো গান ভালোবাসি, গানপ্রেমী মানুষ। দেবলীনা খুব ভালো গায়, সেই গানের ভক্ত আমি চাই দেবলীনা আবার কাম ব্যাক করুক, তার সব মহিমায় দেবলীনা আবার ফিরে আসুক, আবার লড়াই করুক। অনেক কিছু মানে এই একটা ছোট্ট জীবন, অনেক কিছু করার বাকি আছে, অনেক কিছু, এটাই শেষ নয়, এটা শেষ হতে পারে না। ঠিক আছে, দেবলীনার কাউন্সিলিং দরকার, সঠিক কাউন্সিলিং দরকার আমার মনে হয়। তো দেবলীনা, তোমার জন্য বেস্ট অফ লাক। নতুন জীবন তুমি আবার সেকেন্ড টাইম ফিরে পেয়েছো, তো ভালোভাবে কাটাও, বেস্ট অফ লাক। চলো, তোমার গানের অপেক্ষায় রইলাম। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।